গরিব ছেলেটি চাকরির খোঁজে ঘুরে বেড়াত। অর্বপতি মেয়েটি বলল, স্বামী হয়ে যাও। এরপর যা ঘটল, মানবতা কেঁদে উঠল। বন্ধুরা, এটি একটি সত্যি ঘটনা, উত্তরপ্রদেশের জৌনপুরের, যেখানে এক গ্রামের একেবারে শেষ প্রান্তে ভাঙা কাঁচা রাস্তার সামনে একটি ছোট্ট ঝুপড়িতে থাকত বিকাশ। ঝুপড়িতে না ঠিকঠাক দরজা ছিল, না জানালা, শুধু একটা পুরনো খাট, একটা মরচে পড়া বাক্স আর দেয়ালে ঝোলানো বাবার একটা ঝাপসা ছবি, যেটি প্রতি সকালে বিকাশকে দেখত এবং যেন কথা না বলে জিজ্ঞাসা করত, আজ কি করবে বাবা? বিকাশ লেখাপড়া জানত, কলেজ পর্যন্ত পড়াশোনা করেছিল। বইয়ের মাঝে বসে সেও স্বপ্ন দেখেছিল যে একদিন মাকে পাকা ঘরে রাখবে, তার হাতে ওষুধের বদলে চুড়ি থাকবে, মুখে ভাঁজের বদলে শান্তি থাকবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মাঝে দারিদ্র্যের একটা মোটা দেয়াল দাঁড়িয়েছিল, যাকে পেরিয়ে যাওয়ার শক্তি সবার কাছে থাকে না। বাবার মৃত্যু 2 বছর আগেই হয়ে গিয়েছিল। চাষের নামে আধা বিঘা জমি ছিল, যা চিকিৎসা আর ঋণের মধ্যে কবে বিক্রি হয়ে গিয়েছিল। এখন ঘরে উপার্জনকারী শুধু বিকাশ ছিল, এবং সেই এক কাঁধেই মায়ের জীবন আর নিজের স্বপ্ন দুটোরই ভার ছিল। প্রতি সকালে সে একই পুরনো কিন্তু পরিষ্কার শার্ট পরত, সেটাকে খুব যত্ন করে ঝাড়ত, যেন সেটাতেই তার আত্মসম্মান টিকে আছে। নিজের ফাইলটা বুকে জড়িয়ে ধরত আর বেরিয়ে পড়ত চাকরির খোঁজে, কখনো জৌনপুর শহরে, কখনো বারাণসীতে, কখনো লখনৌতে। বাস ভাড়া বাঁচাতে অনেকবার মাইলের পর মাইল হেঁটে যেত, পায়ে ফোসকা পড়ে যেত, কিন্তু মুখে অভিযোগ আসতে দিত না। প্রতিটি অফিসের সামনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকত। প্রতিটি কেবিনে একই আশা ভরা চোখ নিয়ে ঢুকত, কিন্তু সর্বত্র একই কথা শুনতে হতো, এখনও দরকার নেই, আপনার প্রোফাইল ম্যাচ করছে না, রেফারেন্স আছে কারো? যেই রেফারেন্স শব্দটা তার কানে পড়ল, বিকাশের চোখ নিজে থেকেই মাটির দিকে নেমে যেত। কারণ তার কাছে সুপারিশ ছিল না, কোনো চেনা জানা ছিল না, শুধু পরিশ্রম ছিল, সততা ছিল, আর একজন মায়ের দোয়া ছিল। সন্ধ্যায় যখন সে ঝুপড়িতে ফিরত, মা দুর্বল গলায় জিজ্ঞাসা করত, কিছু হলো বাবা? আর বিকাশ ক্লান্ত চোখ নিয়েও হেসে বলে দিত, হ্যাঁ মা, আর কয়েকদিন। কিন্তু সেই হাসির পিছনে একটা ভয় লুকিয়ে থাকত, একটা এমন ভয় যা প্রতি রাতে তাকে ঘুমোতে দিত না। যদি কালো চাকরি না মেলে তাহলে কি হবে? মায়ের চিকিৎসা কিভাবে হবে? কয়েকদিনের মধ্যেই মায়ের শরীর আরও খারাপ হতে লাগল, শ্বাস ভারী হয়ে গেল, বুকে ব্যথা থাকতে লাগল। রাতে করবট বদলাতে বদলাতে কাতরানির শব্দ শুনে বিকাশের বুক ফেটে যেত। গ্রামের ডাক্তার স্পষ্ট বলে দিল, হৃদরোগ আছে, বড় হাসপাতালে নিয়ে যাও, নইলে দেরি হয়ে যাবে। বড় হাসপাতাল, এই শব্দটা বিকাশের কানে হাতুড়ির মতো বাজতে লাগল। তার পকেটে তখন মাত্র 800 টাকা ছিল, তবুও সে মাকে নিয়ে শহরের একটা বড় হাসপাতালে পৌঁছল। আশা হয়তো ডাক্তারের কাছে নয়, ভাগ্যের কাছে ছিল। কিন্তু ডাক্তার রিপোর্ট দেখেই বলল, চিকিৎসা তৎক্ষণাৎ শুরু করতে হবে, কমপক্ষে 1.5 লাখ টাকা লাগবে। আর সেই মুহূর্তে বিকাশের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার মনে হলো যেন কেউ তার সব স্বপ্ন এক ঝটকায় চূর্ণ করে দিয়েছে। সে হাসপাতালের বাইরে সিঁড়িতে বসে পড়ল। সেই মুহূর্তে তার চোখ থেকে জল পড়ল না, কিন্তু ভেতর থেকে চিৎকার উঠল, একটা ছেলে হয়েও কি আমি মাকে বাঁচাতে পারবো না? পরের দিন সে শেষ আশা হিসেবে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিল। কেউ বলেছিল সেখানে একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ চলছে। সারা রাত ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রা করল, ঘুম চোখ থেকে কোথায় চলে গিয়েছিল। সকাল হতেই কোম্পানির সামনে লাইনে দাঁড়িয়ে গেল। চারদিকে স্যুট বুট পরা লোকজন, দামি ঘড়ি, আত্মবিশ্বাসে ভরা মুখ, আর তাদের মাঝে বিকাশ, পুরনো ফাইল, ক্লান্ত চোখ, কিন্তু এখনও জীবন্ত আশা। ইন্টারভিউ শেষে HR একই পুরনো উত্তর দিল, আমরা আপনাকে কল করব। আর বিকাশ জানত এর মানে কি, তবুও সে মাথা নাড়ল। সে কোম্পানির বাইরে সিঁড়িতে বসে পড়ল। চোখ রাস্তার দিকে ছিল, কিন্তু মন হাসপাতালে শুয়ে থাকা মায়ের কাছে। প্রতিটি যাওয়া আসা গাড়ির সাথে তার বুকের ধুকপুকুনি বেড়ে যেত। তখনই একটা কালো লাক্সারি গাড়ি এসে থামল। সিকিউরিটি সতর্ক হয়ে গেল। গাড়ি থেকে নামল একটা মেয়ে, সাদা সিধে পোশাকেও রুতবা, চোখে আত্মবিশ্বাস, মুখে অদ্ভুত শান্তি। এই ছিল আরাধ্যা, এই কোম্পানির মালকিনী। সিকিউরিটি বিকাশকে ধমক দিল, এখানে বসার অনুমতি নেই। বিকাশ উঠতে গেল, কিন্তু ক্লান্তিতে টলমল করে উঠল। ঠিক সেই মুহূর্তে আরাধ্যার চোখ তার উপর পড়ল। সে হাত তুলে সিকিউরিটিকে থামাল। থামুন।
সে নিজেই বিকাশের কাছে এলো। নাম? সে জিজ্ঞাসা করল। বিকাশের গলায় ভয় ছিল, কিন্তু মিথ্যে ছিল না। আরাধ্যা তার ফাইলটা নিল, কিছুক্ষণ দেখল, যেন প্রতিটি পাতার সাথে তার জীবনও পড়া হচ্ছে। তারপর জিজ্ঞাসা করল, এত পড়াশোনার পরও এখানে বাইরে কেন বসে আছো? আর সেই প্রশ্নটা বিকাশের ভিতরের বাঁধ ভেঙে দিল। সে প্রথমবার কোনো ধনী মানুষের সামনে ভেঙে পড়ল। মায়ের অসুখ, ঋণ, বেকারত্ব সবকিছু বলে দিল, কিছুই লুকালো না। আরাধ্যা চুপচাপ শুনতে লাগল। তার চোখে দয়া ছিল না, শুধু বোঝাপড়া ছিল। তারপর সে গভীর শ্বাস নিয়ে বলল, চাকরি চাই? বিকাশের চোখে চমক এলো, যেন অন্ধকারে একটা দ্বীপ জ্বলে উঠল। জি, যে কোনো কাজ চলবে। আরাধ্যা শান্ত গলায় বলল, চাকরি দেব না। আর সেই মুহূর্তে বিকাশের বুক বসে গেল। কিন্তু পরের মুহূর্তেই যা বলল তা শুনে সময় যেন থেমে গেল। তৈরি থাকলে আমার সাথে বিয়ে করে নাও। বিকাশের মনে হলো সে ঠিক শোনেনি। সামনে দাঁড়িয়ে আছে অর্বপতি মালকিন, আর পিছনে হাসপাতালে জীবনের সাথে লড়াই করা মা। এই প্রশ্ন শুধু বিয়ের ছিল না বন্ধুরা, এ ছিল আত্মসম্মান আর মজবুরির মাঝের প্রশ্ন। এমন এক প্রশ্ন যার উত্তর দেওয়া সহজ নয়, কারণ এখানে দাঁড়িয়েছিল শুধু তার ভবিষ্যৎ নয়, মায়ের শ্বাসও। বিকাশ সারা রাত ঘুমাতে পারল না। আরাধ্যার কথা বারবার তার কানে বাজতে লাগল। স্বামী হয়ে যাও, এই শব্দগুলো যেন তার হৃদয়ের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। একদিকে হাসপাতালের সেই সাদা ঘরে শুয়ে থাকা মা, যার প্রতিটি শ্বাস এখন গোনা হচ্ছিল, আর অন্যদিকে তার নিজের ভাঙা আত্মসম্মান, যা তাকে বারবার ঝাঁকুনি দিচ্ছিল, এটাই কি শেষ পথ? সারা রাত সে করবট বদলাতে লাগল। কখনো মায়ের মুখ চোখের সামনে ভেসে উঠত, কখনো বাবার ছবি, কখনো আরাধ্যার স্থির চোখ। সকাল হতেই হাসপাতাল থেকে ফোন এলো। ডাক্তারের গলা আগের চেয়ে কঠিন আর নির্মম হয়ে গিয়েছিল। আজকের মধ্যে অ্যাডভান্স না জমা হলে চিকিৎসা বন্ধ করতে হবে। বিকাশ ফোন কেটে দিল। তার হাত কাঁপছিল, আঙুলগুলো যেন অসার হয়ে গিয়েছিল। সে বুঝে গিয়েছিল যে এখন আর ভাবার সময় নেই, প্রতি মিনিট এখন মূল্যবান। সেই দিন দুপুরে আরাধ্যার ড্রাইভার তাকে নিতে এলো। কিছু না জিজ্ঞাসা করে, কিছু না বলে বিকাশ গাড়িতে উঠে বসল। দিল্লির চকচকে রাস্তা, উঁচু ইমারত, শীষের দেয়ালে তার নিজের প্রতিবিম্ব, সবকিছু চোখের সামনে ছিল, কিন্তু কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। তার মন অন্য কোথাও ছিল, হাসপাতালের সেই সিঁড়িতে, যেখানে সে মায়ের চিকিৎসার জন্য হাত জোড় করেছিল। গাড়ি একটা শান্ত ক্যাফের সামনে থামল। না কোনো মিডিয়া, না ক্যামেরা, না ভিড়, সবকিছু খুব সাধারণ ছিল, যেন এই অস্বাভাবিক সিদ্ধান্তকে লুকিয়ে রাখা হচ্ছে। আরাধ্যা আগে থেকেই সেখানে বসেছিল। বসো, সে বলল। বিকাশ চোখ না তুলে চেয়ার টেনে বসল। কিছুক্ষণ গভীর নীরবতা নেমে এলো, শুধু তার নিজের শ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। তারপর আরাধ্যা নিজেই কথা শুরু করল। তুমি ভাবছ আমি তোমাকেই কেন বেছে নিলাম? বিকাশ ধীরে মাথা নাড়ল, যেন বলার শক্তিই আর নেই। আমার বাবার উইলে স্পষ্ট লেখা আছে। আরাধ্যা শান্ত কিন্তু ঠান্ডা গলায় বলল, কোম্পানির পুরো দায়িত্ব আমি পাব শুধু তখনই যদি আমি বিবাহিত হই। বিকাশ চুপ রইল, তার চোখ টেবিলে আটকে গিয়েছিল। আমার আত্মীয়রা চায় আমি তাদের পছন্দের সাথে বিয়ে করি, যাতে কোম্পানি তাদের হাতে চলে আসে। তার গলায় প্রথমবার তিক্ততা মিশে গিয়েছিল। আমার স্বামী দরকার নেই বিকাশ, আমার দরকার একটা সৎ নাম, এমন নাম যা বিক্রি হয় না, যা আমার সামনে দাঁড়াতে পারে। এই বলে আরাধ্যা টেবিলে কিছু কাগজ রাখল। এটা একটা চুক্তি। বিকাশ কাঁপা হাতে কাগজ তুলে নিল আর পড়তে লাগল। বিয়ে শুধু কাগজে হবে, কোনো ব্যক্তিগত হস্তক্ষেপ নেই। মিডিয়ার সামনে স্বামী স্ত্রী, আলাদা জীবন, বদলে মায়ের পুরো চিকিৎসা, থাকার জন্য বাড়ি, কোম্পানিতে চাকরি। প্রতিটি লাইন তার হৃদয়ে হাতুড়ির মতো পড়ছিল। কাগজ হাতে ধরে ধরে তার চোখ ভিজে এলো। আপনি আমার মজবুরির সাথে সওদা করছেন, সে ভাঙা গলায় বলল, যাতে রাগ ছিল না, শুধু যন্ত্রণা ছিল। আরাধ্যা বিনা দ্বিধায় সোজা উত্তর দিল, হ্যাঁ, কিন্তু আমি তোমাকে বরবাদ করছি না বিকাশ, আমি তোমাকে বাঁচাচ্ছি। বিকাশ হঠাৎ উঠে বাইরে চলে গেল। রাস্তার ধারে দাঁড়িয়ে সে কাঁদছিল না, চিৎকার করছিল না, শুধু ভিতরে ভিতরে নীরবে ভেঙে পড়ছিল। তার সামনে দুটো পথ ছিল, একটা পথ যেখানে তার আত্মসম্মান বেঁচে থাকত কিন্তু মা মরে যেতে পারত, আর অন্য পথ যেখানে মা বেঁচে থাকতে পারত
কিন্তু তার আত্মসম্মান প্রতিদিন মরত। তখনই ফোন আবার বাজল, হাসপাতাল থেকে। রোগীর অবস্থা খারাপ হচ্ছে। এটা শুনতেই বিকাশের চোখের সামনে অন্ধকার নেমে এলো। তার পা যেন মাটি ছেড়ে দিয়েছিল। সে টলটলে করে ক্যাফেতে ফিরে এলো। আরাধ্যা জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, যেন আগে থেকেই জানত উত্তর কি হবে। তোমার উত্তর? সে না ফিরে জিজ্ঞাসা করল। বিকাশ মাথা নিচু করে রইল। আমি তৈরি, সে খুব আস্তে বলল। এত আস্তে যে সে নিজেও নিজের কথা শুনতে পাচ্ছিল না। বিয়ে কোনো মন্দিরে হলো না, না ঢোল বাজল না সানাই। একটা সরকারি অফিস, দুজন সাক্ষী, কিছু সই আর চোখে অশ্রু। মাকে শুধু এটুকু বলা হলো যে ছেলের চাকরি হয়েছে। চিকিৎসা শুরু হলো। ওষুধের গন্ধ হাসপাতালের ঘরে ছড়িয়ে পড়ল আর মায়ের শ্বাস কিছুটা হালকা হলো। কিন্তু সেই রাতেই যখন আরাধ্যা আলাদা ঘরের চাবি বিকাশের হাতে দিল, তখন তার হৃদয়ে আবার সেই পুরনো যন্ত্রণা জেগে উঠল। মনে রেখো, আরাধ্যা কোনো ভাব ছাড়াই বলল, এটা সম্পর্ক নয়, এটা একটা সমঝোতা। বিকাশ কিছু বলল না। পরের দিন অফিসে খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। মালকিন একটা গরিব ছেলের সাথে বিয়ে করেছে। কেউ অবাক হলো, কেউ হাসল। পিছনে থেকে তির্যক কথা আসতে লাগল। কি কিসমত দেখো, বিক্রি হয়ে গেল। বিকাশ সব শুনত, কিন্তু উত্তর দিত না। সে প্রতিদিন সততার সাথে কাজ করত, দেরি করে থাকত, বিনা অভিযোগে, বিনা প্রশ্নে। একদিন মিটিংয়ের পর সে আরাধ্যার কেবিনে গেল। আমি আপনার স্বামী, সে ধীরে কিন্তু স্পষ্ট কথায় বলল। কিন্তু আমি মানুষও। যদি সম্মান দিতে না পারেন তাহলে অপমানও করবেন না। আরাধ্যা কিছুক্ষণ তাকে দেখতে লাগল। সেই দিন প্রথমবার সে কিছু বলল না। রাতে আরাধ্যা নিজের ঘরে বসেছিল। বারবার বিকাশের নিচু মুখ মনে পড়ছিল, সেই মুখ যা না অভিযোগ করত, না কিছু চাইত। আর ওদিকে বিকাশ জানালা দিয়ে অন্ধকার আকাশ দেখতে দেখতে ভাবছিল, এই সওদা তাকে কোথায় নিয়ে যাবে? কতদিন সে নিজেকে এভাবে মারতে থাকবে? বন্ধুরা, এই বিয়ে শুধু একটা কাগজ ছিল, শুধু একটা সমঝোতা। কিন্তু এর ভিতরে লুকানো যন্ত্রণা একদম সত্যি ছিল। এমন যন্ত্রণা যা প্রতি রাতে দুজনকে আলাদা আলাদা ঘরে জাগিয়ে রাখত। সময় ধীরে ধীরে এগিয়ে চলছিল। চুক্তির বিয়ের ৩ মাস হয়ে গিয়েছিল। এই ৩ মাসে অনেক কিছু বদলে গিয়েছিল, কিন্তু অনেক কিছু আগের মতোই ছিল। মা এখন আগের চেয়ে ভালো ছিল। ওষুধ সময় মতো মিলছিল। হাসপাতালের চক্কর কমে গিয়েছিল। তার মুখে হালকা রং ফিরে এসেছিল, যা বিকাশের কাছে কোনো ধনের চেয়ে কম ছিল না। সে যখনই মাকে হাসতে দেখত, তখন তার ভিতরের যন্ত্রণা কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যেত। বিকাশ প্রতি সকালে একই সাদাসিধেভাবে বাড়ি থেকে বেরোত। একই শৃঙ্খলা, একই নিচু চোখ, না কোনো রুতবার প্রদর্শন, না কোনো সম্পর্কের অহংকার। যেন তার কাছে এই বিয়ে কখনো তার পরিচয় হয়েই ওঠেনি। অফিসে লোকেরা এখনও তাকে মালকিনের কেনা স্বামী বলত। কানে ফিসফিসানি বাজত, হাসি উড়ানো হতো। কিন্তু বিকাশ কখনো ফিরে উত্তর দিত না, কারণ তার কাছে বলার কথা ছিল না, দেখানোর জন্য কাজ ছিল। সে দেরি করে থাকত, ফাইলে জড়িয়ে থাকত, কর্মচারীদের সমস্যা শুনত। কারো বেতন আটকে থাকলে বা কারো ট্রান্সফার হলে সে পুরো সততার সাথে চেষ্টা করত। চাপরাশি হোক বা ড্রাইভার, গার্ড হোক বা জুনিয়র স্টাফ, সবার সাথে তার ব্যবহার একই রকম ছিল। না উপরে তাকানোর অভ্যেস, না নিচে পিষে ফেলার। ধীরে ধীরে লোকেরা বুঝতে লাগল যে এই মানুষটা বিক্রি হতে পারে, ঝুঁকতে পারে, কিন্তু ভাঙতে পারে না। আরাধ্যা এসব দেখছিল। আগে সে ইচ্ছে করে তাকে উপেক্ষা করত, যেন তার উপস্থিতি তাকে মনে করিয়ে দিত যে এই সম্পর্ক কোনো মজবুরিতে তৈরি হয়েছে। কিন্তু এখন অনিচ্ছাকৃতভাবে তার অভ্যেসের দিকে নজর যেতে লাগল। বিকাশের বিনা কথায় কাজ করা, বিনা কৃতিত্ব চাওয়ায় দায়িত্ব নেওয়া, বিনা অভিযোগে সব সহ্য করা। একদিন অফিসে বড় হইচই হল। কোম্পানির কিছু সিনিয়র লোক একটা বড় প্রজেক্টে গণ্ডগোল করছিল। ফাইলে হেরফের, টাকার হেরফের, কাগজের পিছনে লুকানো খেলা। বিকাশ সব বুঝে গিয়েছিল। সে জানত যদি মুখ খোলে তাহলে অনেক বড় নাম সামনে চলে আসবে, যাদের কাছে ক্ষমতা ছিল, টাকা ছিল, আর যাদের এক ইশারায় তার চাকরি চলে যেতে পারত। সন্ধে আরাধ্যা তাকে কেবিনে ডাকল। তার চোখে প্রশ্ন ছিল, গলায় সন্দেহ। তুমি কিছু লুকাচ্ছ? সে সোজা বলল। বিকাশ কিছুক্ষণ চুপ রইল, যেন ভিতরে চলা লড়াইকে শান্ত করছে। তারপর বলল, এটা আপনার কোম্পানি, আমার কাজ সত্যি বলা, মালিক হওয়া নয়। আর তারপর সে সব সত্যি সামনে রাখল, এক একটা সুতো, এক একটা নাম, বিনা ভয়ে, বিনা স্বার্থে। আরাধ্যা প্রথমবার ভিতর পর্যন্ত নুড়ে উঠল। যাদের ওপর সে চোখ বন্ধ করে ভরসা করত, যাদের সাথে বছরের পর বছর কাজ করেছে, সেই লোকেরাই তাকে ঠকাচ্ছিল।
সেই রাতে আরাধ্যা অনেক দেরি পর্যন্ত ঘুমাতে পারল না। বড় ঘরে একা বসে সে ভাবছিল যে ধনের মাঝে থেকেও সে কতটা একা। তার চারপাশে লোক ছিল, কিন্তু ভরসার চেয়েও ছিল না। কয়েকদিন পর আরাধ্যার শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। তীব্র জ্বর, দুর্বলতা, শরীর ভেঙে পড়ল। ডাক্তার স্পষ্ট বলে দিল, বিশ্রাম দরকার। ঘরে চাকর ছিল, সব সুবিধা ছিল, কিন্তু দেখাশোনা করার কেউ ছিল না। কেউ এমন যে আদেশ ছাড়াই পাশে বসে। বিকাশ বিনা বলায় সব সামলে নিল। ওষুধ সময় মতো দেওয়া, খাবার নিজে দেখা, রাতে বারবার উঠে তার অবস্থা দেখা, যেন এটা তার কর্তব্য। এক রাতে আরাধ্যার চোখ খুলল। ঘরের হালকা আলো এসে দেখল বিকাশ চেয়ারে বসে ঘুমের সাথে লড়ছে। চোখ অর্ধেক বন্ধ, কিন্তু মনোযোগ তার উপর। তুমি এখানে কেন? সে আস্তে জিজ্ঞাসা করল। বিকাশ শুধু বলল, আপনি একা। এই দুটো শব্দ আরাধ্যার হৃদয়ে অনেক গভীরে ঢুকে গেল। তার চোখ থেকে প্রথমবার জল বেরিয়ে এলো। আমি তোমাকে কিনেছিলাম, সে কাঁপা গলায় বলল, কিন্তু তুমি আমার থেকে কিছুই ছিনিয়ে নাওনি। বিকাশ মাথা নিচু করে রইল। আমি শুধু মানুষ হওয়ার কর্তব্য পালন করেছি। পরের দিন আরাধ্যা একটা সিদ্ধান্ত নিল। সে সব সিনিয়র স্টাফকে মিটিংয়ে ডাকল। তদন্ত শুরু হলো, ফাইল খোলা হলো, ঘোটালা সামনে এলো। সত্যি তিক্ত ছিল, কিন্তু দরকারি ছিল। অনেক বড় নাম বাইরে করে দেওয়া হলো। সেই দিনের পর অফিসের পরিবেশ বদলে গেল। কর্মচারীদের চোখে বিকাশ আর শুধু মালকিনের স্বামী ছিল না, সে এমন একজন মানুষ হয়ে উঠল যার উপর ভরসা করা যায়। লোকেরা তার কাছে পরামর্শ নিতে লাগল, সম্মান দিতে লাগল। আরাধ্যাও বদলাচ্ছিল। তার কথা বলার ধরন নরম হয়ে এসেছিল। আদেশে কঠোরতা কমে বোঝাপড়া বেড়ে গিয়েছিল। চোখে অহংকারের জায়গায় মানুষ হওয়ার অনুভূতি নেমে এসেছিল। এক সন্ধ্যায় আরাধ্যা বিকাশকে ডাকল। ঘরে সেই পুরনো চুক্তি রাখা ছিল, সেই কাগজ যেটা দুজনের জীবনকে এক অদ্ভুত মোড় দিয়েছিল। সে বিনা কথায় কাগজটা তুলে নিল আর সবার সামনে ছিঁড়ে ফেলল, যেন কোনো বোঝা থেকে নিজেকে মুক্ত করছে। এখন এটা আর মজবুরি নয়, সে বলল। গলায় সত্যি ছিল। যদি তুমি চাও তাহলে। কথাটা অসম্পূর্ণ রইল। বিকাশ প্রথমবার সোজা তার চোখে তাকালো। তার হৃদয়ে অনেক কিছু উতলে উঠছিল। অপমানের স্মৃতি, মায়ের শ্বাস, একা রাত, চুপচাপ সহ্য করা যন্ত্রণা। কিন্তু জিভে শুধু একটা প্রশ্ন এলো, এখনও কি এটা সমানের সম্পর্ক হবে? আরাধ্যা মাথা নিচু করে রইল। সেই এক মুহূর্তে দুজনেই বুঝে গিয়েছিল যে এই গল্প এখন আর সওদার নয়, এই গল্প এখন ক্ষমতা বা মজবুরির নয়, এই গল্প মানবতার হয়ে গিয়েছে। কিন্তু এখনও একটা সিদ্ধান্ত বাকি ছিল, যেটা এই সম্পর্কের আসল পরীক্ষা নিতে যাচ্ছিল। চুক্তি ছিঁড়ে গিয়েছে, কিন্তু প্রশ্ন এখনও জীবিত ছিল। কাগজের টুকরোগুলো মাটিতে ছড়িয়ে পড়লেও সেগুলোতে লেখা শর্ত দুজনের ভিতরে কোথাও না কোথাও শ্বাস নিচ্ছিল। আরাধ্যার চোখে এখন আশা ছিল, এমন আশা যা সে কখনো কোনো মানুষের কাছে রাখেনি, শুধু নিজের সিদ্ধান্তের কাছে রেখেছিল। আর বিকাশের হৃদয়ে ভয় ছিল, গভীর, চুপচাপ বসা ভয়। যদি এখনও এই সম্পর্ক ধনের ছায়ায় থাকে, যদি প্রতিটি কথায় টাকার ছায়া পড়ে, তাহলে সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। সে জানত যে মায়ের জীবন বাঁচানোর জন্য যে পথ বেছে নিয়েছিল সেটা মজবুরি ছিল, কিন্তু যদি সেই মজবুরিকে এখন অভ্যাস বানিয়ে নেয়, তাহলে সে মানুষ তো থাকবে, কিন্তু নিজের চোখে পড়ে যাবে। বিকাশ কয়েকদিন কিছু বলল না। সে প্রতিদিন অফিসে যেত, একই সময়, একই ফাইল, একই কাজ, কিন্তু তার মন অন্য কোথাও ঘুরে বেড়াত। মিটিংয়ে বসে থাকত, কিন্তু মাথা সেই প্রশ্নগুলোতে জড়িয়ে থাকত যার উত্তর শুধু সেই দিতে পারত। কখনো আরাধ্যার বদলানো মুখ মনে পড়ত, কখনো তার নিজের নিচু মাথা। এক সন্ধ্যায় যখন অফিস প্রায় খালি হয়ে গিয়েছিল আর জানালার বাইরে শহরের আলো ম্লান হয়ে আসছিল, সে হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে আরাধ্যার কেবিনে গেল। তার পায়ে দ্বিধা ছিল, কিন্তু গলা শান্ত ছিল। আমার আপনাকে কিছু বলার আছে, সে বলল। আরাধ্যা চোখ তুলল। সেই চোখে না আদেশ ছিল, না দূরত্ব, শুধু অপেক্ষা ছিল। আমি আপনাকে সম্মান করি, বিকাশ বলল, প্রতিটি শব্দ যেন ভিতর থেকে বের করে রাখছে। আপনি আমার মায়ের জীবন বাঁচিয়েছেন, এই ঋণ আমি কখনো ভুলব না। কিন্তু আমি সেই জীবনে থাকতে পারি না যেখানে সব কিছুর হিসাব টাকা দিয়ে হয়, যেখানে প্রতিটি সম্পর্ক কোনো না কোনো লাভ দিয়ে ওজন করা হয়। আরাধ্যা চুপ রইল। হয়তো প্রথমবার কেউ তার সাথে এভাবে সত্যি বলেছে, বিনা ভয়ে। আমি আপনার স্বামী হতে পারি, বিকাশ আরও বলল। তার গলা একটু ভারী হয়ে গিয়েছিল। কিন্তু আপনার কোম্পানির উত্তরাধিকারী নই। আমি কারো ধনের সাহায্যে দাঁড়াতে চাই না। এটা বলে সে এক মুহূর্তের জন্যও পিছনে ফিরে তাকালো না আর নিজের চাকরি ছেড়ে দিল। আরাধ্যা কিছুক্ষণ শুধু তাকে যেতে দেখতে লাগল। দরজা বন্ধ হওয়ার শব্দ যেন সোজা তার হৃদয়ে লাগল। সেই দিন প্রথমবার তার হাত কাঁপছিল, না কোনো মিটিংয়ে, না কোনো সিদ্ধান্তে,
বরং একজন মানুষের চলে যাওয়ায়। বিকাশ মাকে নিয়ে একটা ছোট শহরে চলে গেল। সেখানে না উঁচু ইমারত ছিল, না চকচকে অফিস, না নামের আগে কোনো বড় পদ। একটা সাধারণ বাড়ি ছিল, জানলা দিয়ে আসা রোদ ছিল, আর মায়ের শান্তিপূর্ণ শ্বাস ছিল। সে একটা সাধারণ চাকরি করতে লাগল। বেতন কম ছিল, কিন্তু প্রতি রাতে ঘুম চেনের ছিল, বিনা ভয়ে, বিনা সওদার বোঝা ছাড়া। ওদিকে আরাধ্যার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। কোম্পানি এখনও চলছিল, লাভও হচ্ছিল, কিন্তু তার সিদ্ধান্ত নেওয়ার ধরন বদলে গিয়েছিল। সে কর্মচারীদের জন্য স্বাস্থ্য আর শিক্ষা ফান্ড শুরু করল, ছোট কর্মচারীদের শেয়ার দিল, তাদের কথাকে গুরুত্ব দিল। লোকেরা অবাক হয়ে গেল। প্রথমবার কোনো অর্বপতি লাভের চেয়ে মানুষকে বেশি গুরুত্ব দিয়েছিল। খবরের কাগজে তার সিদ্ধান্তের আলোচনা হতে লাগল, লোকেরা তার উদাহরণ দিতে লাগল। কিন্তু এসবের মাঝেও তার হৃদয়ে এখনও খালি ছিল। সে রাতে দেরি করে জেগে থাকত, সেই কেবিন দেখত যেখানে একসময় বিকাশ চুপচাপ দাঁড়িয়ে থাকত। ভাবত যে এত ধন থাকা সত্ত্বেও সে কি হারিয়েছে। অনেক মাস কেটে গেল, সময় জখমের ওপর পাতলা চাদর দিয়েছে, কিন্তু দাগ এখনও ছিল। একদিন আরাধ্যা সেই ছোট শহরে পৌঁছালো যেখানে বিকাশ থাকত। এবার না কোনো লাক্সারি গাড়ি, না ড্রাইভার, না সিকিউরিটি। সাধারণ কাপড়, বিনা পরিচয়, যেন সেও কিছুক্ষণের জন্য নিজের পরিচয়ের বাইরে আসতে চায়। বিকাশ দরজা খুলে অবাক হয়ে গেল। কিছুক্ষণ দুজনে শুধু একে অপরকে দেখতে লাগল। না কোনো অভিযোগ, না কোনো প্রশ্ন, শুধু অতীত সময়ের নীরবতা। এবার কোনো অফার নেই, আরাধ্যা বলল। তার গলায় সেই পুরনো কঠোরতা ছিল না, না বিয়ের শর্ত, না টাকা। সে এক মুহূর্ত থামল, যেন শব্দ বেছে নিচ্ছে। শুধু একটা প্রশ্ন আছে। তার গলা ভিজে এলো। তুমি কি আমাকে একজন মানুষ হিসেবে গ্রহণ করবে, কোনো সওদার মতো নয়? বিকাশের চোখ ভিজে এলো। সে পিছনে ফিরে তাকালো। মা দরজার কাছে দাঁড়িয়ে মুচকি হাসছিল। সেই হাসিতে কোনো মজবুরি ছিল না, শুধু ভরসা ছিল। বিকাশ দরজাটা পুরোপুরি খুলে দিল। যদি সম্পর্ক সমানের হয়, সে বলল, গলায় শান্তি ছিল। যদি তাতে ভয় না থাকে, হিসাব না থাকে, তাহলে আমি তৈরি। সেই দিন না কোনো শোরগোল ছিল, না ক্যামেরা, না মিডিয়া। শুধু দুজন মানুষ ছিল যারা মজবুরি দিয়ে নয়, বোঝাপড়া দিয়ে জুড়ে গিয়েছিল। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই বন্ধুরা, টাকা অবস্থা বদলাতে পারে, হাসপাতালের বিল মেটাতে পারে, কঠিন সময়ে সাহায্য হতে পারে, কিন্তু হৃদয় কিনতে পারে না। মানুষের দাম তার অবস্থা দিয়ে নয়, তার নিয়ত দিয়ে ঠিক হয়। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, যদি তোমরা বিকাশের জায়গায় থাকতে, তাহলে কি মাকে বাঁচানোর জন্য নিজের আত্মসম্মান দাঁড়িয়ে রাখতে, নাকি অন্য কোনো পথ খুঁজতে? আর যদি আরাধ্যার জায়গায় থাকতে, তাহলে কি কোনো মজবুর মানুষকে শুধু সওদার মতো দেখতে, নাকি তার ভিতরের মানুষটাকে বোঝার চেষ্টা করতে? তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাও। যদি এই গল্প তোমাদের হৃদয় ছুঁয়ে যায়, যদি কোথাও না কোথাও এটা তোমাদের নিজের কাছে প্রশ্ন করতে বাধ্য করে, তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এমনই জীবনের সাথে জড়িত সত্যি গল্পের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এখানে গল্প নয়, মানবতা বলা হয়। জয় হিন্দ।